ভালো লাগে। প্রিয় দর্শক, মুক্তির আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে সরকারি অনুদানের ছবি গাড়িওয়ালা। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন গাড়িওয়ালা চলচ্চিত্রের পরিচালক আশরাফ শিশির। আমরা কথা বলবো তার সঙ্গে, জানবো তার চলচ্চিত্র, বর্তমান কাজ, ক্যারিয়ার সহ নানান বিষয়। আশরাফ ভাই, সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেন্ড অফ ইসলাম এক্সপ্রেসে। শুভেচ্ছা সবাইকে। প্রথমে আপনাকে কংগ্রেচুলেশনস, বিকজ দেশের ওপারে গিয়ে আপনি অনেক 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 সম্মান আমাদের জন্য নিয়ে এসেছেন। অনেক উই আর সো প্রাউড অফ ইউ। আর এটা তো আমাদের অনুভূতি। আমরা জানতে চাই আপনার অনুভূতি কেমন যখন আপনি দেশের বাইরে গিয়ে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে গাড়িওয়ালা যখন স্বীকৃতি পেয়েছিল ইন্টারন্যাশনালি অবভিয়াসলি। আমার যেটা মনে হয় সেটা হলো শুধু চলচ্চিত্র মাধ্যম নয়, যে কোনো কিছু নিয়েই যদি দেশের হয়ে মাথা উঁচু করে দেশের পতাকা হাতে যা কিছু করা যায় এই পৃথিবীতে, সেটি আনন্দের। এবং সেটি যদি আমার প্রিয় একটি বিষয় চলচ্চিত্র হয়, একটি শিল্পের জায়গা হয়, সেটা আরো বেশি আনন্দের। আচ্ছা, প্রথমে আপনার চলচ্চিত্র গাড়িওয়ালা, ফার্স্ট চলচ্চিত্রে আপনি এই ধরনের সম্মাননা পেয়েছেন। ইনফ্যাক্ট আরো অনেক আসরে কিন্তু আপনাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল এর আগেও, সেটি থেকে যাওয়া হয়েছিল, সেটির অনুভূতি কেমন? চলচ্চিত্র উৎসবে যে বিষয়টি হয় সেটা হলো যে অন্যান্য যারা পরিচালক থাকে বিভিন্ন দেশে, তাদের কাজগুলো দেখা যায়, ইন্টারাকশন হয়, শেয়ারিং গুলো হয়। তো এই যে ভাব বিনিময় এবং চলচ্চিত্রগুলো দেখা, আলোচনা করা, জানা, কমার্শিয়ালি হলে আমরা যে চলচ্চিত্রগুলো দেখতে পাই, তার বাইরেও যে চলচ্চিত্র নিয়ে কি ধরনের গবেষণা, কি ধরনের পরীক্ষাগুলো হচ্ছে, কি ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা শুধুমাত্র চলচ্চিত্র উৎসবে গেলে আপনি জানতে পারবেন। তো সেই সুযোগটি আমার হয়েছে। আমরা সবাই আসলে জানতে চাই, বিকজ সিন্স বাংলাদেশে, আমাদের দেশে কিন্তু এটা এখনো কমার্শিয়ালি রিলিজ পায়নি, তো অনেক দর্শক কিন্তু দেখতে পারেনি। তা আমরা জানতে চাই গাড়িওয়ালার চলচ্চিত্রের গল্প কি, কাহিনী কি? যদি সহজ চোখে দেখি আমরা, তাহলে গাড়িওয়ালা বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের দুইটি শিশু এবং তাদের একজন সিঙ্গেল মাদার, তাদের বাবা নেই, তাদের যে জীবন সংগ্রাম, লড়াই, স্বপ্নভঙ্গ, এবং কিভাবে তারা একসময় গাড়িওয়ালা হয়ে উঠল, এবং গাড়িওয়ালা হয়ে ওঠার মধ্য দিয়েই গল্পটি শেষ হয় না। তারা এমন একটি গাড়ি তৈরি করে ফেললো যে গাড়িকে পৃথিবীতে কেউ কোনোদিন হারাতে পারে। আশরাফ ভাই, যেহেতু দেশের বাইরে যারা ছিলেন তারা কিন্তু খুব সহজে গাড়িওয়ালা চলচ্চিত্রের ট্রেলার দেখতে পেরেছে, বাট আমাদের বাংলাদেশের যে দর্শকরা আছে, সিনেমা প্রেমী যারা আছে, তারা কিন্তু এখনো দেখার সুযোগটি পায়নি। তো তাদেরকে একটু ট্রেলারটা দেখিয়ে দিই আমরা। আব্বা থাকলে কোনো শালা আমারে মারে সাহস পেতে না। গাড়িওয়ালা চলচ্চিত্রের কাহিনী বা নির্মাণের যে অনুপ্রেরণা থাকে, সেটা আপনি কোত্থেকে পেলেন, কিভাবে আসলো? আসলে চলচ্চিত্র নির্মাণ তো আমি বেশি দিন আগে শুরু করিনি, কিন্তু আমি শৈশব থেকে লেখালেখি করি। তো গাড়িওয়ালার যে গল্পটি, সেটা আমার প্রায় নিজের চোখে দেখা, বা আমার জীবনেরও কিছু অংশ রয়েছে। খুব কাল্পনিক একটি জায়গা থেকে আমি গাড়িওয়ালা লিখিনি। তো এটি একটি 2013 সালের দিকে আমার একটি গল্পের বই বের হয়েছিল, সেখানে একটি গল্প ছিল দ্য কার্ড নামে। সেটি পরবর্তীতে আসলে চলচ্চিত্র হিসাবে গাড়িওয়ালার সেই রূপটা পায়। অভিনয় কারা কারা করেছেন গাড়িওয়ালা চলচ্চিত্রে? এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, এবং শিশু চরিত্রে কাব্য, মারুফ, কিন্নর, অর্ণব। আর এর পাশাপাশি প্রায় 400 শিশু, 400 নাট্যশিল্পী, সবাই গাড়িওয়ালাতে রয়েছে। আচ্ছা, প্রথম চলচ্চিত্র হিসেবে আশরাফ শিশির গাড়িওয়ালা গল্পটি কেন বেছে নিয়েছেন? গাড়িওয়ালাটি আমি আসলে সরকারি অনুদানের জন্য অ্যাপ্লাই করেছিলাম। বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞ যে সেটা একটি সিড গ্র্যান্ট পেয়েছিল। তারপরে আসলে আমি গাড়িওয়ালার দিকে আগাই, এবং আমার মনে হয়েছিল যে গাড়িওয়ালার ভেতরে একটা সিনেমার গল্প আছে। আমি মনে করি যে হলিউডের প্রযুক্তি
হলিউডের ক্যামেরা এরকম করে কিন্তু আমরা অনেক রকম কথা বলি। আপনাকে অনেক প্রযুক্তি দেওয়ার পরেও যদি আপনি নকল ছবি বানান তাহলে তার জায়গাটা কোথায় থাকে? তো এই তৃতীয় এই তৃতীয় বিশ্বের এই গরিব দেশগুলোতে আমাদের একটি শক্তিশালী জিনিস আছে, সেটা হচ্ছে কঠিন কঠিন সব জীবনের গল্প। গল্প তো আমি সেই গল্পটাকেই প্রাধান্য দিই এবং গাড়িওয়ালাতে সেই গল্পটি রয়েছে। অনেক- এবং দর্শক কিন্তু টেকনিক্যাল জিনিস দেখতে আসে না, তারা আসলে গল্পের ভিতরে ঢুকতে চায়। অনেক সুন্দর করে জিনিসটা আপনি এক্সপ্লেন করেছেন। আর বাংলাদেশের প্রচলিত ধারার যে চলচ্চিত্রগুলো আমরা দেখতে পাই, সেই চলচ্চিত্র থেকে আপনি যে ধরনের চলচ্চিত্র নির্মিত করেছেন গাড়িওয়ালা, সেটিকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? সবার বিভিন্ন রকমের টেস্ট রুচি থাকে এবং একই সময়ে বা অনেক দিন ধরে একই টেস্ট থাকে না। তো চলচ্চিত্রেও অনেকগুলো জেনরে রয়েছে, অনেকগুলো ভাগ রয়েছে। আমরা যদি সেই ভাগগুলির দিকে লক্ষ্য রাখি তাহলে গাড়িওয়ালা জীবনমুখী একটি চলচ্চিত্র আমরা বলতে পারি। এখন কমার্শিয়াল চলচ্চিত্র হিসাবে আমরা ধরে নেই নাচ গান মারপিট এক ধরনের আজগুবি গল্পের জায়গা। আমি বলছি না যে ওই ধরনের ছবি বন্ধ হয়ে যাবে, আমি বলছি যে ওই ধরনের ছবি অবশ্যই অবশ্যই দরকার আছে, কিন্তু আমরা যেন দুইটাকে মিশিয়ে না ফেলি। এবং আমি বিশ্বাস করি যে গাড়িওয়ালা বাংলাদেশের হলে আসলে দর্শক সেই চলচ্চিত্রটি দেখবে। এক্স্যাক্টলি, আমার পরের প্রশ্ন এটা নিয়েই ছিল যে বাংলাদেশের দর্শক গাড়িওয়ালা চলচ্চিত্রটিকে কবে হলে বড় স্ক্রিনে দেখতে পাবে? আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা গাড়িওয়ালা বাংলাদেশে সারা বাংলাদেশে মুক্তি দিতে পারবো। আচ্ছা, তরুণ নির্মাতা হিসেবে আপনার প্রথম চলচ্চিত্রে কিন্তু আপনি ইন্টারন্যাশনালি কিন্তু আপনার যেই রেকগনাইজেশন পাওয়ার কথা সেটা কিন্তু আপনি পেয়ে গেছেন, এন্ড উই আর সো প্রাউড অফ ইউ। আর আপনার কি মনে হয় যে আপনার পরবর্তী কাজের জন্য যে আপনি যে এই যে স্বীকৃতি পেয়েছেন গাড়িওয়ালা চলচ্চিত্রে বা পুরস্কার পেয়েছেন, সেটি কতটুকু আপনাকে হেল্প করবে? আসলে পুরস্কার বেশিরভাগ সময়েই যিনি পুরস্কার প্রাপ্ত হন তাকে পিছিয়ে দেয়। হ্যাঁ, আবার তিনি যদি পারেন ওখান থেকে আরো একটু ইন্সপায়ার্ড হতে তাহলে তাকে একটু এগিয়েও দেয়। আমার চেষ্টা থাকবে এগিয়ে যাওয়ার। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? নেক্সট প্রজেক্ট কোনটি নিয়ে আপনি কাজ করছেন? আমার ফেলে রাখা প্রজেক্ট, আমার স্বপ্ন আমরা একটা সিনেমা বানাবো, সেটা তো আমি করবই। পাশাপাশি একটি কমার্শিয়াল চলচ্চিত্রের চিন্তা রয়েছে, নাম একটি অর্ধেক প্রেমের গল্প, সেটাও আমরা প্রায় শুরু করে ফেলেছি আর কি। আচ্ছা আপাতত এই দুইটি প্রজেক্ট রয়েছে। আচ্ছা, আরেকটি জিনিস জানতে চাই, যেহেতু আপনার ছবি ইন্টারন্যাশনাল রিলিজড হয়েছিল, যার জন্য কিন্তু অনেক ভালো কিন্তু রেসপন্স পেয়েছে, বাট সেই স্কোপটা কিন্তু আমাদের বাংলাদেশে নেই, কারণ ভালো গল্প থাকার সত্ত্বেও কিন্তু দর্শকদের কমতি আছে। তো এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে দর্শকদের সিনেমা হলে আনানোর জন্য আপনারা কি করতে পারি? দুইটি বিষয় আছে খুব রিলেটেড, ইন্টার রিলেটেড। সেটা হলো যে ভালো ছবি বানালাম, দর্শক তৈরি করলাম না, বা দর্শক তৈরি করলাম ভালো ছবি দিতে পারলাম না, তাহলে কিছুই আগাবে না। আমাদের প্যারালালি অনেক নতুন নির্মাতা ভালো নির্মাণের দিকে যাবেন, পাশাপাশি দর্শক তৈরি করতে হবে, সিনেমা হলে পরিবেশ তৈরি করতে হবে যাওয়ার এবং দেখা। এই দুইটি শুধু সরকারের উপর দায়িত্ব না দিয়ে, রাষ্ট্রের উপর দায়িত্ব না দিয়ে আমাদের ব্যক্তিগত ভাবেও উদ্যোগ নিতে হবে। এই দুইটি বিষয় সমন্বয় হলেই আমাদের চলচ্চিত্র দর্শকরা দেখবে এবং আমাদের যে দর্শক রয়েছে, আমাদের জনসংখ্যা অনেক বেশি, আপনি জানেন। চলচ্চিত্র আবার একটি শক্তিশালী মাধ্যমই শুধু না, ব্যবসায়িক ভাবেও এই ধরনের চলচ্চিত্র সফল হবে বলে আমি মনে করি। আচ্ছা, আর ভাইয়া, আপনি যেহেতু বাইরের দেশে অন্যান্য বিভিন্ন দেশের ওখানে নির্মাতারাও ছিল, গুণী গুণী নির্মাতারাও ছিল, তাদের সাথে ইন্টারাকশন কিন্তু আপনার হয়েছিল, ডেফিনেটলি সিনেমা নিয়ে ওখানে কথা হয়েছিল। তো তারা বাংলাদেশের চলচ্চিত্রকে কিভাবে দেখে? একটা থাকে না যে প্লাস পয়েন্ট কোনটা আমাদের দেশের চলচ্চিত্রের, মাইনাস পয়েন্ট কোনটা, কোন কারণে আমরা পিছিয়ে আছি, কোন কারণের জন্য আমরা এগিয়ে যেতে পারি, এই ধরনের কি আলাপ কিছু হয়েছিল? এখানে অন্য দেশের চাইতেও অনেক পজিটিভ জিনিস রয়েছে। তার একটি হচ্ছে যে খুব কম বাজেটে আমরা ছবি বানিয়ে ফেলতে পারি। তো আমরা একই সাথে গরিব দেশ, আবার একই সাথে কিছু সুবিধাও পাচ্ছি। সেই বিষয়টি কিন্তু বাইরে যারা পরিচালক তারা মনে করেন যে হ্যাঁ, তোমাদের দেশে এই বাজেটে ছবি করলে তোমরা দেখাতে পারো, আমরা তো এটাকে নো বাজেট লো বাজেট বলে আলাদা ক্যাটাগরাইজ করে ফেলছি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের নির্মাতাদের একটি অভ্যেস তৈরি হয়েছে, সেটা হলো যে কতভাবে বাংলা চলচ্চিত্রে দেখানো যে বাংলাদেশ একটি অন্ধকার দেশ, বাংলাদেশ একটি কুসংস্কারপন্ন দেশ, বাংলাদেশ একটি মৌলবাদী দেশ। দেখবেন যে এই ধরনের পয়েন্ট থাকলে এই ছবিগুলি বাইরে পুরস্কার পায়। হ্যাঁ, তো পৃথিবীর কাছেই আমাদের বাংলাদেশ শব্দটি অনেক দেশে পরিচিত থাকে যে এটি ডিজাস্টারের দেশ, একটি রাজনৈতিক অস্থিতিশীলতার দেশ। এইটা কিন্তু আমি ফেস করেছি। কিন্তু গাড়িওয়ালা দিয়ে আমি যেটা প্রশংসা পেয়েছি
সেটা হলো যে বাংলাদেশ এত বিউটিফুল। আমাদের আসলে বাংলাদেশ, প্রকৃত বাংলাদেশ, যেখানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি মিলে মিশে বছরের পর বছর, শত শত বছর ধরে আমরা আছি পাশাপাশি, সেইটাকেই আসলে আমাদের ফোকাস করার জায়গা। কিন্তু আমরা যদি তা না করে এই দেশটাকে অন্ধকারচ্ছন্ন দেখিয়ে, মৌলবাদী জঙ্গি রাষ্ট্র দেখিয়ে পুরস্কার নিয়ে আসি, আসলে সেটা দেশের জন্য ক্ষতি করাই হয়। আচ্ছা, ডেফিনেটলি অনেক সুন্দর একটা কথা বলেছেন। আরেকটা জিনিস জানতে চাই যে লোকেশন নিয়ে জানতে চাই, যেখানে সবাই বলেছে যে বাংলাদেশ এত সুন্দর এত সুন্দর, আমরা ডেফিনেটলি জানি যে গ্রামের সাইড বাংলাদেশে কিন্তু আসলে অনেক সুন্দর। তো কোন কোন লোকেশনে আপনারা শুটিং করেছিলেন? পাবনার সব গ্রামগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। বাংলাদেশের 68,000 গ্রামই ওই রকমই দেখতে, যদি আমরা ওই চোখ দিয়ে দেখি। ডেফিনেটলি আশরাফ ভাই, আড্ডা দিতে দিতে আমরা অনুষ্ঠান একদম শেষ প্রান্তে এসে পড়েছি, আর আমরা আশা করবো আপনি ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর চলচ্চিত্র বানাবেন, আর অপেক্ষায় থাকবো গাড়িওয়ালা যাতে বাংলাদেশ অনেক তাড়াতাড়ি রিলিজটা দেখতে পারি যাতে আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে এবং দেশ টিভি